একটা এতিম মেয়ে কিভাবে তার শৈশবকাল থেকে কৈশোর জীবনে বেড়ে ওঠে এবং কৈশোর জীবন থেকে তার সাংসারিক জীবনে পা রাখে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে শেয়ার করতে এসেছি আমার এই ভিডিওর মাধ্যমে একটা এতিম মেয়ে কীভাবে তার শৈশবকাল থেকে কৈশোর জীবনে এবং কৈশোর থেকে সাংসারিক জীবনে পা রাখেন। তো গাইস, কথা না বাড়িয়ে শুরু করি। জীবন কাহিনীটা আর কারোরই না, শুধু আমার জীবন কাহিনীটি আজকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব বা শেয়ার করতেছি। একটা এতিম মেয়ে সত্যিই তার জীবনটা অনেক কষ্ট করে। ছেলেদের বেলায় কোনো সমস্যা হয় না, তারা একভাবে না একভাবে মানুষ হয়ে ওঠে বা কাজকর্ম থেকে সব কিছু চলাফেরা করতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে সম্পূর্ণই সেটা আলাদা। কষ্ট একরকমই, যেমন ছেলে হোক মেয়ে হোক, এতিম মানেই অনেক কষ্ট। যারা আমার মতন এতিম আছে, ছেলে বা মেয়ে, সবার কথাই বলতেছি, শুধু আমার কথা বলতেছি যে তা না। কিন্তু আমার জীবন কাহিনীটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো গাইজ, কি বলবো, ছোট থেকেই অনেক কষ্ট করে স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসছি। সত্যি মানে কি বলবো, বাবার কথা বলতে গেলে মুখে এত পরিমাণে কান্না চলে আসে যা ধৈর্য ধরে রাখতে পারি না। তো দেখেন, এইভাবে কষ্টে কষ্টে থেকেই জীবন চলে যাচ্ছে। এদিকে দুপুরে রান্না বান্নাটাও সারতে হবে, সেটাই আপনাদের সাথে আর কি রান্না করতে করতে সব কিছুই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখেন, ছোট থেকে এই পর্যন্ত এসছি অনেক কষ্ট করে এবং স্ট্রাগল করে। যেহেতু আমার বাবা ছিল না, অনেক কষ্টেই মানুষ হয়েছি, লালন পালন করেছে আমার মা। আমার একটা ভাই নেই, বোন নেই, শুধু একাই আমি। তো যখন আমার বাবা মারা যায় তখন আমার মার গর্ভে ছিলাম আর কি। তখন 7 মাসের পেটে ছিলাম। তখনই একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়। সেই থেকেই দেখেন আমার মা আজ অবধি এত পরিমাণে কষ্ট করে আসছে যা বলার বাইরে। সেই ছোট থেকেই অনেক কষ্ট করতেছে, মানে দেখতেছি বুঝ হওয়ার পরে থেকে, আর আগে থেকে তারও কষ্ট করছে। এমনও সময় গেছে মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইতে, তখন ছোটবেলা বুঝতাম না, কিন্তু এখন সেই ছোটবেলার কথাগুলো অনুভব করি, ফিল করি যখন আজকে আমি নিজে মা হয়েছি। সত্যি একটা নারীর পক্ষে খুবই অসম্ভব যদি তার স্বামী না থাকে। তো তারাই বুঝবে যারা মানে স্বামী ছাড়া এই পর্যন্ত সংসারে ছেলে মেয়েদের লালন পালন করেছে বা এই করতেছে। একটা সংসারের দায়িত্ব কিন্তু কম না। যারা একটা সংসারটা দেখে দেখভাল করে তারাই জানে জীবনের কষ্টটা কি এবং সংসারের দায়িত্বটা কি। তো গাইস, কি বলবো, ছোট থেকেই দেখে আসছি আমার মা অনেক কষ্ট করছে। মার জন্য কিছুই করতে পারিনি, যেহেতু আমি মেয়ে। ইচ্ছে ছিল আমার লেখাপড়া কমপ্লিট করব, মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করব, কিন্তু ভাগ্যবশত কোনো এক কারণে আমার বিয়ে হয়ে যায়। তো দেখেন, আমি যদি আজকে ছেলে হইতাম অবশ্যই আমার মার পাশে আমি টাকা ইনকাম করে চাকরি করে যেভাবে হোক আমার মার পাশে দাঁড়াতাম। কিন্তু আজকে তো মেয়ে দেখে পারতেছি না, বা সংসারের মধ্যে আমার স্বামীরও তো এরকম আর্থিক কোনো ইয়ে নেই, ও চলে কোনো রকম। তো ছোট থেকে দেখছি আমার মা অনেক কষ্ট করছে। আমার মা প্রথমত একটা গার্মেন্টসের জব নিছিল। তো সেই গার্মেন্টসের জব কিছুদিন করার পরে দেখছে মানে আমাকে রেখে যেতে কষ্ট হয় তার। আমাকে যাকে দিয়ে পালায় লালন পালন করছিল উনি ঠিক মতন পালতে পারে না। তাছাড়া অফিসের অনেক ছেলেরা অনেক বিয়ের অফার দিছে। তো আমার মা আর কি বিয়ে বসে নাই, চিন্তাধারা করছে যে আমি বিয়ে বসবো। আজকে যদি আমার মেয়েটা তেমন না করতে পারে আমি, তখন আমার মেয়েটার কি হবে।
তো গাইস, আমি ভিডিওর মাধ্যমে আমার সাংসারিক কাজগুলো করে নিচ্ছি। এই যে এখন হাঁসগুলো এসছে, আমি যে হাঁসগুলো লালন পালন করি, হাঁসগুলোকে খাবার দাবার দেব এবং ভিডিওর মাধ্যমে সব কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এইভাবেই আর কি আমাদের সংসারটা জীবনযাপন চলছে। সত্যি বিলাসিতা কী জিনিস আমি জানি না। তো ছোট থেকেই বিলাসিতার মাধ্যমে বড় হইনি, ছোট থেকেই খুব কষ্টের মাধ্যমে বড় হয়েছি, আর আজ অবধি এখনও কষ্ট করছি। তাও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, যা আছি ভালো আছি। তো দেখেন গাইস, এই হচ্ছে আমার হাঁসগুলো। আজকে হাঁস মুরগি লালন পালন করে কিন্তু আমার সংসারটার অনেকটা উন্নত করতে পারতেছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে এবং আমার মার দোয়ায়। তো হাঁস মুরগি পালা কিন্তু খারাপ না। একটা সাধারণ ফ্যামিলিতে হাঁস মুরগি লালন পালন করলে সংসারে অনেকটা উন্নতি হয় এবং স্বামীর কাজে আসে। তো অফলাইনে দেখাচ্ছিলাম, আমরা রান্না করতেছি। আজকে দুপুরে রান্না হচ্ছে ডাল দিয়ে পুঁই শাক। তো আমার মতন কে কে এইভাবে ডাল দিয়ে পুঁই শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করার সাথে যদি শুকনো মরিচ থাকে। তো দেখতেই পারতেছেন আমার রান্না মানে অফ ক্যামেরায় প্রায় আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি এবং কথা বলতে বলতেছি, আর আমার রান্নাগুলো কমপ্লিট করতেছি। তো দেখেন গাইস, আমার রান্নাগুলো প্রায় মানে এটা কষানো শেষ, ঝোল দিয়ে দিয়েছি এবং এটা সিদ্ধ হলেই আস্তে নামিয়ে ফেলবো। তো আজকে দুপুরে তেমন কিছু না, পুঁই শাক দিয়ে ডাল আর মাছ দিয়ে দুন্দুল। দুন্দুলকে কে কে বলেন জানি না, আমাদের দেশে এগুলোকে আমরা দুন্দুল বলে থাকি। তো দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি আর ডাল বোনা। সাধারণ জীবনযাপন এভাবেই কেটে যায় এবং ভালো লাগে। বিলাসিতা তো কখনো করিনি বা বিলাসিতার মাঝে বড় হয়নি। তো যা আছি আল্লাহ পাকের কাছে, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই দেখেন, এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর আর কি। তো এই শ্বশুরের ঘরের এদিকে চারপাশটাও একটু ভাবলাম ভিডিও করে দেখাই আপনাদের। এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর, শ্বশুরের বারান্দা, পাকের ঘর সব একসাথেই আমরা মানে এক পাশে আমার শাশুড়ির রান্নাঘর, আরেক পাশে আমার রান্নাঘর। তো এইভাবেই জীবনযাপন কাটছি। আমাদের বাড়ি ঘরগুলো কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। সত্যি মানে একটা এতিম মেয়ের জীবনে যে কিভাবে কষ্ট হয় বা কীভাবে তারা সংসার জীবনে চলতেছে তা সে নিজেই জানে। এবং ছোট থেকে অনেক কষ্ট করছিলাম, কষ্ট করতে করতে আজকে এই পর্যন্ত আসছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে যেন আমি ভালো ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এবং আমার দুইটা ছেলে মেয়ে আছে, তাদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। এটাই শুধু এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আর যদি ভালো লাগে তাহলে বোনটার ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের ভালোবাসায় আমি ইনশাল্লাহ সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো কী বলবো আর কি, এই হলো আমার জীবন কাহিনী। ছোট থেকে অনেক কষ্টে মানুষ হয়েছি। খুব ইচ্ছে ছিল যে মাস্টার্স কমপ্লিট করে জীবনে একটা কিছু করব, কিন্তু ভাগ্যবশতভাবে আমার বিয়েটা হয়ে যায়, যার কারণে আমি আর লেখাপড়াটা স্টাডি করতে পারিনি। আর এই দেখেন, আমার হাঁসের খাওয়া দাওয়া শেষ, এখন তারা চলে যাচ্ছে পুকুরে। আমার শ্বশুরদের বড় একটা পুকুর আছে, ওই পুকুরেই ওরা থাকে আর কি সারাদিন ওইটার ভিতরে। তো এই হচ্ছে আমার মানে ঘরের চারপাশটা আর কি দেখাচ্ছি। জানি না পরিবেশটা সবার কাছে ভালো লাগবে কি লাগবে না, অবশ্যই
তো ফাইনালি আমার ঘরের ভিতরটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার ঘরের ভিতরটা। খুবই সাধারণ মানুষ, ঘরের ভিতর এত ফার্নিচার বার্নি যা কিছু আছে অল্প স্বল্প মানে মোটামুটি চলার মতো। তাতে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবং সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে ভবিষ্যতে যেন আমি আরও ভালো কিছু করতে পারি। তো এখানে একটু দেখাই, আপুরা বা ভাইয়ারা মানে নকশি কাঁথাও সেলাই করে আমি অর্ডারই করে নকশি কাঁথা এ পর্যন্ত প্রায় 10-15টা সেলাই করে দিছি। এত মাসাল্লাহ প্রায় বেশ কিছু টাকাই পেয়েছি। তো এই দেখেন অর্ডারি নকশি কাঁথা আমি নিজে সেলাই করি এগুলা। এই যে একটা, আর এই যে আরেকটা দেখাচ্ছি। মানে ওরা কাপড় টাপড় দিয়ে অর্ডার দিয়ে যায়, আর ওই রকম অনুযায়ী মানে ডিজাইন অনুযায়ী আমি নিজে বানাই দিই। তো আমার কাঁথাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ক্যামেরাটা ভালো না, তাই অত পরিষ্কার করে দেখাতে পারতেছি না। এমনিতেই নকশি কাঁথাগুলো খুব সুন্দর, যদি জানি না ক্যামেরা কেমন আসে, কিন্তু কাঁথাগুলো অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমার আরেকটা ঘর, মানে একটা ঘরেরই দুইটা পার্ট আর কি। এটাতে আমাদের বাসায় ঘর না বলে। তো এই খাটে কেউ থাকে না আপাতত, খালি পড়ে আছে, যেহেতু আমার ছেলে মেয়ে মাদ্রাসায় থাকে। আমি এই সেটটাতে কেউ ঘুমানোর মতন মানুষ নেই আর কি। তো এই হলো আমার ঘর চারপাশ। ঘরটা এখনও বেশ ফাঁকা, কোনো ফার্নিচার নেই। আর এটা হচ্ছে ঘরের বাইরের সাইড, মানে উডান আর কি বলে যা আমাদের বাসায়। তো দেখেন আমার ঘরটা তত বড় না, মোটামুটি মিডিয়াম আছে। তো যা আছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করেছি ভাই, জীবনের সংসারের শুরু থেকে একটা ঘর ছিল না, কিছু না। আজকে 1.5 বছর হয় এই ঘরটা দিয়েছি। আপনাদের ভাই খুব কষ্ট করে এই ঘরটা দিয়েছে। তো আমার ঘরটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এবং পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, পরবর্তী আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দেবেন। তো গাইস আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফিজ।